তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি বই আমরা রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে জীবন ও জীবিকা নবম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ, লেখা দেখতে পাচ্ছ তোমরা বইটাতে। তোমরা 24 সালে এই বইটা পড়তে যাচ্ছ। রচনা যারা যারা রয়েছে তোমরা তাদের নামগুলো দেখতে পাচ্ছ। আমরা সূচিপত্রে চলে যাচ্ছি। সূচিপত্রে আরেকটা কথা ভুলে গেছি তোমাদেরকে বলতে, তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়, মানে নোটিফিকেশন যায় আর কি। তারপর সূচিপত্র দেখো, এখানে লেখা আছে প্রথম অধ্যায় আর্থিক ভাবনা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা, 3 নাম্বার হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই। 3টা অধ্যায় দিয়ে তোমাদের এই বইটা সাজানো আছে। আমরা প্রথমে যাই। প্রথমে যে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর ছবি দেওয়া, আর্থিক ভাবনা, অর্থাৎ তোমার ফ্যামিলির যে আয়ের উৎস, ব্যয়ের খাত, মানে আয়ের খাত, ব্যয়ের খাত, এই সব বিষয়গুলো এখানে এই অধ্যায়টাতে আলোচনা করা থাকবে নিশ্চয়ই। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো কিছু গল্প আকারে কথাবার্তা তোমাদেরকে শেখানো হবে। আমরা কেন ব্যয় করি, আমরা কেন আয় করি, হ্যাঁ, যেমন পারিবারিক আয় বুঝে নেই কীভাবে। মনে করো যে তোমাদের ফ্যামিলিতে 5 জন বা 4 জন সদস্য আছো, মনে করো 5 জন, তোমাদের একজন দাদি আছে তোমাদের সাথে, তোমরা ভাই বোন পড়াশোনা করো, তোমাদের আব্বু আম্মু মানে আম্মু সারাদিন বাসায় কাজকর্ম করে, বাবা বাইরে কাজকর্ম করে। তো এই যে আয় হয়, আয়টা কিভাবে আসে এবং কোন কোন খাতে ব্যয় হবে, এখানে তোমরা এই অধ্যায়টাতে সুস্পষ্ট একটা ধারণা পাইবা। এবং তোমরা নিজেদের থেকেও তোমরা কিভাবে আয় করতে পারো এবং তোমরা কি খাতে ব্যয় করতে পারো একটা পরিকল্পনা তোমরা করতে পারবা এই অধ্যায় থেকে, ঠিক আছে, যেটা তুমি 7ম শ্রেণীতে পড়ে আসছিলে, 8ম শ্রেণীতেও পড়ছো। পরে হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করি। হ্যাঁ, দেখবা যে সরকার যখন প্রত্যেক বছরে একটা বাজেট প্রণয়ন করে যে কোন কোন খাতে কি খরচ হতে পারে, ঠিক তেমনি আমাদের ফ্যামিলিতেও কি হয়, বাজেটের প্রয়োজন পড়ে যে কোন কোন খাতে সামনে কি আমাদের খরচ হইতে পারে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পরিবারের 1 মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি। তোমাদের ফ্যামিলিতে 1 মাসে কি ব্যয় হয় এগুলা তোমরা এখানে লিখবা। পারবা না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারা যাবে। তারপর ঝুঁকি ও সুযোগ বিশ্লেষণ করে পারিবারিক বিনিয়োগের সর্বোত্তম ব্যবস্থাপনা, অর্থাৎ তোমরা মনে করো কিছু টাকা সঞ্চয় করছো, এখন এই টাকাগুলো তুমি কি করতে চাচ্ছ, ইনভেস্ট করতে চাচ্ছ যেন একটা ওখান থেকে একটা মুনাফা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দৃশ্যপট আছে যে বিনিয়োগকারী আগ্রহী রহমান সাহেব, দৃশ্যপট 1 তোমাদেরকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। তারপরে যে দলগত কাজ থাকে এগুলো দলগতভাবে করবা। তারপর বিনিয়োগের ঝুঁকি বিবেচনা, তুমি যে বিনিয়োগটা করতে যাচ্ছ সেটার ঝুঁকিটা কেমন হইতে পারে, ঠিক আছে। তুমি কিন্তু অবশ্যই কোনো একটা কাজ করার আগে সেটার ইতিবাচক নেতিবাচক দিক দুইটাই দেখতে হবে, ভালো এবং খারাপ দিক দুইটা দেখে তারপর তোমাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। তারপর হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ, মানে একটা বিনিয়োগ হচ্ছে তুমি সরাসরি বিনিয়োগ করলা, আরেকটা হচ্ছে কোনো মাধ্যমে বা অন্য কোনোভাবে, হ্যাঁ, বিনিয়োগ করলা, এটা হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে পরোক্ষ। ঋণ পণ্য, ডেপ্ট ইনস্ট্রুমেন্টস, যেটা এইখানে আলোচনা আছে। তারপর হচ্ছে মূলধনী পণ্য, এগুলো আলোচনা আছে। ব্যক্তি মালিকানাধীন, প্রাইভেট ইকুইটি, অনেক টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কাগজপত্র, বিভিন্ন দপ্তরের সঙ্গে পরিচয়, এইটা তোমাদের নতুন একটা ভালো একটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছে, কারণ এইগুলো আগে থেকেই বইয়ের মধ্যে যদি জানা থাকে তাহলে তুমি প্র্যাকটিক্যালি যখন দেখতে যাইবা, যেমন সিএস বা খতিয়ান, হ্যাঁ, যখন দেখতে যাইবা তখন তুমি সহজে বুঝতে পারবা। কিন্তু এই যে আমরা যখন পড়াশোনা করছি এইসব বিষয় বই ছিল না, তখন কেউ যদি বলে যে এটা একটু বুঝাই দাও, তখন আমরা বুঝাইতে পারি না, বলে যে কি পড়াশোনা করছো তুমি, তাই না, এরকম বলে। তারপর হচ্ছে RS খতিয়ান, CS খতিয়ান, RS খতিয়ান, এগুলো এখানে আছে, BS খতিয়ান, এই সবগুলো এখান থেকে জানা যাবে আশা করি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর একটু সামনে যাই। তারপর যে অনলাইনে জমি খারিজ, তারপর অনলাইনে জমি খারিজ, নামজারি করা। তো আমি এই বইটা তো এখন তোমাদের NCD ওয়েবসাইটে নাই, তো যেখান থেকে আমরা সংগ্রহ করছিলাম এটা হচ্ছে একটা ড্রাইভ থেকে। তো এখানে আমার মনে হচ্ছে যে আরও কিছু অধ্যায় থাকতে পারে, ঠিক আছে। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায়টা হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে, সামনে যাই আমরা, উদ্যোক্তা হিসেবে যাত্রা। তুমি উদ্যোক্তা হয়ে কিভাবে যাত্রা শুরু করবা, তাই না, এখানে কথাবার্তা বলা আছে। আমি টপিকগুলো একটু দেখাই। প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু দলগত কাজ থাকবে, তারপর নিজস্ব কাজকর্ম থাকবে, এবং তুমি কি অভিজ্ঞতা হইলো তোমার, না হইলো, সব কিছু এখানে লিখতে হবে। ব্যবসায় খুঁটিনাটি বিষয়গুলো এখানে আলোচনা করা থাকবে। তারপর ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপ, তুমি একটা বিজনেস শুরু করলা, ধাপগুলো কিভাবে করতে পারো আলোচনা করা আছে এখানে, ধাপগুলো আর কি। তারপরে
আমরা যাই নিচে যাই 5টা 6টা মনে হয় 5টা ধাপই এখানে আছে, 5টা ধাপ তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 6টা ধাপ আছে, 6 নম্বর ধাপও এখানে দেওয়া আছে, 7 নম্বর ধাপও আছে, 8 নম্বর ধাপও আছে, 12 নম্বর ধাপ। তার মানে এখানে 46 থেকে কি হয়ে গেছে 47, অর্থাৎ এখানে 12 নম্বর ধাপ আছে, কিন্তু 11 নম্বর ধাপ কোথায় গেল? তার মানে এখানে একটু গাপলা আছে এই বইটাতে। আমরা যদি এনসিটিবি যখন বই পাবলিশ করবে আবার ওখান থেকে আমরা একটু দেখাতে পারবো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এই যে ধাপ নাম্বার নিচে নেমে গেছে, উল্টাপাল্টা হয়েছে আর কি। তো নিশ্চয়ই তোমরা বইয়ের মধ্যে প্রথমবার যেহেতু বইটা বানানো হয়েছে, খুব তাড়াহুড়া করে বইগুলো বানানো হয়েছে, তো এখানে তোমরা মানে একটু আগে পিছিয়ে যদি থাকেও তো পড়ে নিতে পারবে আর কি। ওকে, তারপর তোমার এলাকার সমস্যা সমাধানের উপায় অনুসন্ধান। তো এখানে বইটার একটু এলোমেলো পাচ্ছি আমি বইটাতে, তোমাদেরকে বইটা মানে কেমন যেন একটু অগোছালো মনে হচ্ছে। আমার মনে হয় যে অধ্যায় আরও বেশি দেওয়া আছে, 3টা অধ্যায় না 5টা অধ্যায় হইতে পারে। তো এখানে 3টা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি বইটাতে, আমার মনে হয় যে 5টা বা 6টা অধ্যায় থাকতে পারে, ঠিক আছে। কারণ কিছু গরমিল পাওয়া যাচ্ছে এখানে, হঠাৎ করে টপিকগুলো চেঞ্জ মনে হচ্ছে আর কি আমার। আর যদি চেঞ্জ না হয় তাহলে যেহেতু প্রথমবার বইটা বানানো হয়েছে, তো একটু মনে হয় যে মানে টপিক এলোমেলোভাবে সাজানো আছে আর কি এটা। তবু বইটা দেখে নাও যে কি আছে বইটাতে। আর যদি এই 3 অধ্যায় ছাড়াও যদি অন্যান্য অধ্যায় যদি থেকে থাকে তাহলে নতুন বই আসা মাত্রই আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব তোমাদেরকে। তারপরে সমূল্যায়ন, প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে সমূল্যায়ন থাকে, শিক্ষকের মন্তব্য থাকে, নতুন নতুন কী শিখলা তুমি এখানে লিখবা। তারপর হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই, তুমি বড় হয়ে কী হইতে চাও। মনে করো তুমি পাইলট হতে চাও, অথবা টিচার হইতে চাও, অথবা বিজনেসম্যান হইতে চাও, অথবা তুমি কি হইতে চাও ড্রাইভার হতে চাও, অথবা তুমি আর্টিস্ট হইতে চাও, তুমি নার্স হইতে চাও, অনেক কিছু আছে তাই না, যে যেটা হইতে পারে আর কি। মানে আমাদের দেশের কালচারে তো দেখা যায় যে কেউ যদি জুতা সেলাই করে তাহলে তার মর্যাদা একবারে নাই, আর কেউ যদি ড্রাইভিং করে মানে তার মর্যাদাও নাই। বলা যায় যে অনেক পার্থক্য, শ্রেণী পার্থক্য, কিন্তু অন্যান্য কান্ট্রিতে এরকম শ্রেণী পার্থক্য নাই, ঠিক আছে। যে কুলির কাজ করে সেও সমান, যে কিনা মন্ত্রী সেও সমান, সবাই সমান, ঠিক আছে। এরকমই তো হওয়া উচিত, কোনো কাজই কিন্তু ছোট না, একজনকে ছাড়া একজন কিন্তু আমরা চলতে পারবো না সমাজে। এইভাবে যদি আমরা বৈষম্য তৈরি করে রাখি তো বৈষম্য থেকে যাবে, কিন্তু আসলে আলটিমেটলি বৈষম্য থাকা উচিত নয়। কারণ একজনকে ছাড়া মনে করো যে তোমার জুতা ছিঁড়ে গেছে, তুমি দৌড়ায় গেছো মুচির কাছে যে ভাই আমার জুতাটা কি করে দেন, এটা সেলাই দেন। তো এই যে মুচি কিন্তু তোমার জুতাটা সেলাই দিল, তাহলে নিশ্চয়ই মুচির দরকার আছে, তাহলে তাকে কেন এত নিচু মনে করা হবে, তাই না? তো বইটা এভাবে সাজানো আছে, নির্মাণ ও অবকাঠামো, ইঞ্জিনিয়ারিং আছে, ফার্মাসিউটিক্যালস আছে, তথ্য প্রযুক্তি আবার আইটি সেক্টর আছে। কোনখানে যাইতে চাও, তোমার যদি স্কিল থাকে তুমি সব জায়গায় যেতে পারো। সেবা খাতে যেমন অর্থনৈতিক সেবা, স্বাস্থ্য সেবা, ট্যুরিজম, হসপিটালিটি, হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ, জ্বালানি ও বিদ্যুৎ, তারপরে হচ্ছে টেলিযোগাযোগ, তারপর হচ্ছে পরিবহন, আর্থিক প্রযুক্তি, হ্যাঁ। তারপর এখানে একটা দলগত কাজ আছে। আমি ধুমধাম যাচ্ছি সামনে, কারণ বইটা দেখানো হচ্ছে আমার কথা। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রবাসী শ্রম বাজারের প্রভাব, আচ্ছা। তারপর হচ্ছে দলগত কাজ, পেশার ক্ষেত্রে মৌলিক দক্ষতা ও গুণাবলী, এখানে টপিকগুলো এভাবে সাজানো আছে। তো বইটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে বইটা। প্রত্যেকটা বই সুন্দর করে বানাইছে, বলা যায় যুগ উপযোগী করে বানানো হয়েছে। এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে যে ভিডিওতে এই কথাগুলো বলেই থাকি যে পরীক্ষা পদ্ধতি যেন একটু চেঞ্জ হয়, আমি এটা বলবো আর কি। পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হইলে সবাই কিন্তু মানে অ্যাপ্রিসিয়েট করবে আর কি, ঠিক আছে। তো ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া শেষ পৃষ্ঠার দিকে আমরা চলে আসছি। সমূল্যায়ন, কৃষিকাজ, সেবা খাত, শিল্প খাত, এখানে তুমি সমূল্যায়ন করবা, এই অধ্যায়ে নতুন যা শিখছো তা এখানে লিখবা, ঠিক আছে। এই পর্যন্ত ছিল ভিডিওটা। আমার মনে হয় যে এই বইটাতে 3টা অধ্যায় না আরও বেশি অধ্যায় রয়েছে। তো আমার কাছে যে বইটা আছে এখানে আমরা 3টা অধ্যায় দেখতে পাচ্ছি। যদি আরও অধ্যায় থাকে তাহলে আমরা সেগুলা কি করব, আরেকটা ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।